বাংলাদেশের জাতীয় দল, বাংলাদেশের জাতীয় দল নিয়ে নতুন করে বলার কিছু নাই। বাংলাদেশের জাতীয় দলে আহ অনেক ভালো ভালো প্লেয়ার খেলেন, অনেক ভালো ভালো প্লেয়ার খেলেন বাংলাদেশ জাতীয় দলে। তারা আমাদের দেশের জন্য অনেক মান সম্মান সুনাম বয়ে নিয়ে আসে। অলওয়েজ প্রতিনিয়ত আমরা দেখি, আমরা ম্যাচের পরে ম্যাচ জিতি, আমরা আহ সিরিজের পর সিরিজ জিতে। হাসলাম একটা কথা, এই কথার মধ্যে একটা কথা মনে পড়ে গেল। গতকালকে দেখলাম তাওহিদ হৃদয় একটা বক্তব্য দিলেন যে, হ্যাঁ, তিনি এমন একটা কথা বললেন যে, দেখেন তাহিদ হৃদয় তো অনেক ভালো প্লেয়ার, তাই না? রেগুলার রান করছেন, অনেক বেশি স্ট্রাইক রেটে রান করছেন, 170-80 স্ট্রাইক রেট তার। দ্যাটস ওয়াই তিনি এই কথাটা বলতে পারছেন। তিনি কালকে এমন একটা কথা বললেন যে, আপনারাই তো আমাকে অনেক সময় দলে রাখতে চান না। মানে বিষয়টা এরকম হয়েছে, একজন প্লেয়ার যখন একটা ম্যাচ ভালো খেলা ফেলে তখনই তার আসলে পারদে আগুন লেগে যায়। পারদে আগুন লাগার কারণে তারা ছটফট ছটফট করতে থাকে এবং অনেক সময় অনেক ধরনের কথাবার্তা তারা বলে ফেলে। এটা আসলে তাহিদ হৃদয়ের দোষ না, এটা বাংলাদেশেরই দোষ, বাংলাদেশের ক্রিকেটারদের দোষ। বাংলাদেশ ক্রিকেটার এরকমই করে। একটা দুইটা ম্যাচ আমরা ভালো খেলবো, সংবাদ মাধ্যমে এসে মিডিয়ার সামনে এরকম ভাবে একটা ভাব ধরবো, এরকম কথাবার্তা বলবো যেন মানুষ কিছুই বুঝে না, মানুষ কিছুই বুঝে না। আরে ভাই, আপনাদেরকে কি পায়ে ধরে কেউ খেলাইছে? আপনারা মানুষের টাকা দিয়ে বেতন নিচ্ছেন, আপনারা আপনারা কি সরকার, ওই যে বিসিবির কথা বলেন, বিসিবির কি এগুলা কি বিসিবির যারা পরিচালক আছেন, তাদের যারা ফাদার আছেন, গডফাদার আছেন, তারা কি সে টাকা দিয়েছে তাদেরকে? এগুলা দেশের মানুষের টাকা, সেই টাকাতে আপনাদের বেতন হয়, আর আপনারা সেই ধরনের কথাবার্তা বলেন। মানে আপনারা খারাপ খেললে আপনাদেরকে কিছু বলা যাবে না, আবার একটা ম্যাচ ভালো খেললে সেটার প্রতিদান মানে প্রতিশোধের বাক্যটা আপনারা ছুড়ে দিবেন। তো বিষয়টা হয়েছে এরকম আপনাদের ক্ষেত্রে যে, আহ মানে একটা কথাই বললাম আমি, বাট আমি সেটা আসলে শব্দ দিয়ে বলতে পারলাম না, আমার স্পেলিং এর সাথে আপনারা মিলায় নিয়ে। তো যাই হোক, তহিদ তাওহিদ হৃদয় কি বলছেন না বলছেন সেটা না হয় বাদই দিলাম। তারপরে আমি একটা কথা বলতে চাই তানজিদ হাসান তামিমকে নিয়ে, যেটা গতকালকে ক্লিয়ারলি বলতে পারি নাই। তানজিদ হাসান তামিম বুঝছেন, স্পেশাল কোনো প্লেয়ার না, স্পেশাল কোনো প্লেয়ার না। তারপরে পারভেজ হোসেন ইমনও স্পেশাল কোনো প্লেয়ার না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, তানজিদ হাসান তামিমকে যদি স্লটে বল দেওয়া না হয়, তানজিদ হাসান তামিম আসলে খেলতে পারেন না, খুবই উইক, খুবই উইক। পারভেজ হোসেন ইমনের ক্ষেত্রেও সেম। পারভেজ হোসেন ইমন অফসাইডটা একটু ভালো খেলে পেস আসলে, বাট তিনিও যদি স্লটে বল না পান, ওই যে লেগ সাইডে টানার প্রবণতা সবারই আছে। জাকের আলী অনেক অফ সাইডের বল টেনে খেলে লেগ সাইডে অলওয়েজ মারতে চান কেন রে ভাই? অফ সাইডের বল কি অফ সাইডে খেলা যায় না? এগুলা করবে হচ্ছে পাড়ার প্লেয়াররা, ঘরোয়া প্লেয়াররা, যারা শুধুমাত্র একদিকে ব্যাট ঘুমাইতে পারে, যার ব্যাটে বল লাগলে ছক্কা হয়ে যাবে, এটা হচ্ছে তাদের কাজ। যারা স্লগার, যারা শেষের দিকে এসে মারবে, তাদের কাজ। ভাই আপনি তো একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, আপনি অফ সাইডের বল অফ সাইড দিয়ে ছক্কা মারেন না, দেন ইউর কোয়ালিটি উইল বি নো ডাউটেড। আপনার গুণগত মানের নিয়ে কোনো সন্দেহ থাকবে না, যে আমরা বলতে পারবো হ্যাঁ আপনি সব ধরনের প্লেয়ার। এখন কথার মধ্যে কথা হচ্ছে, ভাত শামীমকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে, শামীম ভাত খায় আর ছক্কা মারতো, এটা একটা বিষয় ছিল। বাট শামীমকে যারা বাদ দিল, শামীমকে কোন পারফরমেন্সের উপর বেস করে বাদ দিল? যদি সেই পারফরমেন্সের উপর বেস করে বাদ দেওয়া হয়, তাহলে তো সেই পারফরমেন্সের উপর ভিত্তি করে জাকের আলী অনেক কেউ বাদ দেওয়া যাইতে পারতো, পারতো না? তবে একটা বিষয় সত্যি যে আসলে বাংলাদেশ ক্রিকেটে কোনো কিছুই ভাই সুন্দর নাই, কোনো কিছুই সুন্দর নাই এখানে। আহ প্রধান নির্বাচক গাজী লিপু তিনি বলেছেন যে অধিনায়কের দলের উপর কোনো হস্তক্ষেপ থাকবে না। অন্যদিকে অধিনায়ক বলছেন যে তিনি নাকি কখনো এরকম সিস্টেমটা দেখেন নাই। আসলেই এটা দেখা উচিত না, বা এটা কেউ দেখেন নাই। আপনারা কি কেউ ভারতের এম এস ধোনি মুভিটা দেখছেন? এম এস ধোনি মুভিটা যদি দেখে থাকেন, তাহলে দেখেন সেইখানে এম এস ধোনি যখন ওয়ার্ল্ড কাপের জন্য টিম ঘোষণা করা ছিল, তখন এম এস ধোনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেক্টরদের সাথে কথা বলছিলেন, এবং তিনি তার নিজের পছন্দ মতো স্কোয়াডটা নিয়েছিলেন করে, এবং সেই স্কোয়াড থেকে কয়েকজন খুবই মানসম্মত জ্ঞানী গুণী প্লেয়ারকে বাদ দিয়ে দিয়েছিলেন। দ্যাট ওয়াজ টোটালি কোয়েশ্চেনেবল অ্যাট দ্যাট মোমেন্ট, ওই মুহূর্তটাতে। কিন্তু সেটার ফল বা রেজাল্ট কিন্তু ভারত পেয়েছিল, ভারত ওয়ার্ল্ড কাপ জিতেছিল। সেই ক্ষেত্রটা যদি লিটন দাসের উপরে যদি, যখন আপনি একটা দল ছাড়বেন, ক্যাপ্টেনের যদি কোনো রকমের নিজের পছন্দের কোনো প্লেয়ার নিতে না পারে, ক্যাপ্টেনের আন্ডার, ক্যাপ্টেনের কন্ট্রোল করতে তো হবে ভাই প্লেয়ার গুলাকে। সেই কন্ট্রোলেবল প্লেয়ার যদি একজন ক্যাপ্টেন নিতে না পারে, কোন একজন প্লেয়ারকে যদি তিনি ব্যাক না করতে পারে, তাহলে সেই ক্যাপ্টেন আসলে দল সাজাবে কি করে? তাহলে তো ক্যাপ্টেনটা হয়ে গেল এই যে আপনার কাঠপুতলি,
কাঠপুতলি ক্যাপ্টেন হয়ে গেল না বাংলাদেশ লিটন কুমার দাস, মানে তাকে একটা টিম দিবেন, সেই টিম নিয়ে তাকে খেলতে হবে, বিষয়টা এরকম না। তার মানে কি বোঝা যাচ্ছে, তার মানে কি আপনি আহ গাজী লিপু আপনি কি তাহলে প্লেয়ারদের কাছ থেকে ঘুষ খান যে আমাকে এই সিরিজটা খেলাতে হবে, আমাকে বিদেশে পিকনিকে পাঠাতে হবে, বনভোজনে পাঠাতে হবে, বিষয়টা এরকম হয়ে গেল না তাইলে? দ্বিচরিত্রিক মানে একটা মতামত, মানে এই কথাগুলো কেন বললাম, দেখেন বাংলাদেশ ক্রিকেটের রন্ধ্রে রন্ধ্রে এখন সমস্যা, রন্ধ্রে রন্ধ্রে এখন সমস্যা, সমস্যা একটা না, আমি বললাম খেলোয়াড়দের স্কিলের সমস্যা, খেলোয়াড়দের মানসিক সমস্যা, অন্যদিকে এই যে গাজী আশরাফ হোসেন লিপুরা যেগুলো করে বেড়াচ্ছেন, অধিনায়কের উপরে কোনো কিছু থাকবে না, তারা যেমন খুশি তেমন টিম দিবেন, জোকারের একটা টিম সাজাই দিবেন, সেই টিম নিয়ে তাদেরকে খেলতে হবে। বিষয়টা কতটা আশ্চর্যজনক এটা আপনাদের উপরে ছাড়লাম, আপনারা কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালামু আলাইকুম।